স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যজেলার সাথে আছে আমি শামীম জাহেদি। গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম হাইটেক পার্ক। সম্প্রতি এই বিষয়ে সামিট গ্রুপ এবং ভারতীয় একটি কোম্পানির সাথে চুক্তি সই করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আজ আমরা আলোচনা করব হাইটেক পার্ক। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। হোসনে আরা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো আছি। আজ আমরা আলোচনা করব হাইটেক পার্ক নিয়ে, যেটা দীর্ঘদিন থেকে আমাদের সরকারের আলোচনা ছিল, প্রায়োরিটি লিস্টে ছিল যে এইখানে এই তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের জন্য এই পার্কটি তৈরি করা হবে। অনেক দিন পরে এক ধরনের কাজ হলো, যেটা গত পরশু দিন 28 তারিখে সামিট গ্রুপ এবং ভারতীয় একটি কোম্পানির সাথে হাইটেক কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়েছে, এবং যার ফলে এর অবকাঠামোগত নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হচ্ছে। আপনি এটা কিভাবে দেখছেন? এটা আমি এটাকে অবশ্যই আমি মনে করি যে শুধুমাত্র সরকার না, দেশের আপামর জনসাধারণের একটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাইল ফলক হিসেবে দেখছি। কেননা এটি শুধু আমাদের দেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণই কিন্তু নয়, একই সাথে এই দেশের তরুণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে তথ্য প্রযুক্তির উন্নতির একটি সোপানও বটে। সেই জন্য আমি মনে করি যে এই হাইটেক পার্কে যে কন্ট্রাক্ট সাইনিং হলো এবং অবিলম্বে এবং খুব দ্রুতই এটা নির্মাণ কাজ শুরু হবে, এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি বিরাট একটি উন্নতির একটা হাইটেক পার্কে কি থাকবে? কেন আমরা এটাকে হাইটেক পার্ক বলছি? সাধারণ মানুষকে কিভাবে আপনি বোঝাবেন? আসলে এটা খুব সত্য কথা। সাধারণ মানুষের কাছে কিন্তু হাইটেক পার্ক বলতে জিনিসটা তেমনভাবে তারা বুঝতে পারে না। কিন্তু আসলে হাইটেক পার্ক হচ্ছে যে হাই টেকনোলজিক্যাল যে সকল শিল্পগুলো, তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞান এবং পুঁজি নির্ভর যে সকল শিল্প, এখানে কিন্তু শুধুমাত্র যে শুধু সফটওয়্যার টেকনোলজি থাকবে তা কিন্তু নয়। ইনফরমেশন টেকনোলজি থাকবে, বায়োটেকনোলজি থাকবে, রিনিউয়েবল এনার্জি সম্পৃক্ত যে সকল শিল্প সেগুলো থাকবে, এমনকি হার্ডওয়্যার শিল্প থাকবে যা আমাদের আইটিএস এর সাথে সম্পৃক্ত। যেমন কম্পিউটারে কিছু পার্টস হতে পারে, মোবাইল চিপস হতে পারে, এবং একই সাথে কিন্তু আমাদের সাথে আইটিএস এনেবল সার্ভিসেস শিল্পও কিন্তু এই হাইটেক পার্কে থাকবে। কারা এখানে শিল্প প্লট নেবে, তারা সেটা কিভাবে নির্ধারণ হবে? এই প্লট নেওয়ার বিষয়ে কিন্তু আমাদের এখানে প্রায় 232 একরের পার্ক এই জায়গাটি। জি, রাইট। 232 একরের মধ্যে কিন্তু আমরা এটাকে 5টি ব্লকে ভাগ করেছি। তার মধ্যে একটি ব্লক কিন্তু এখন পর্যন্ত আমাদের হাইটেক পার্ক কর্তৃপক্ষের হাতে আছে, আর 2, 3, 4, 5 এই 4টা ব্লক এখন পর্যন্ত আমাদের 2টো ব্লক পেয়েছে, সামিট এবং ইনফিনিটি, এবং আরেকটা ব্লক কিন্তু আমাদের খুব শীঘ্রই আবার আরেকটা সাইনিং সেরিমনি হতে যাচ্ছে ফাইবার অ্যাট হোমের সাথে, সেটা হলো ব্লক নম্বর 3। আর ব্লক নম্বর 4 এখন পর্যন্ত আমাদের ইভালুয়েশনের পর্যায়ে আছে। কাজে ইভালুয়েশন শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে আমরা এটা কে পেতে পারেন। আচ্ছা আচ্ছা, সামিট এবং ইনফিনিটি ইন্ডিয়া কোম্পানি, তারা মিলে যৌথভাবে এই দুটি ব্লক ডেভেলপ করবে আপনি বলছেন। জি, তারা সেখানে কি করবে? ইনফ্রাস্ট্রাকচার কাজটা সেখানে কি হয়? প্রথমত আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার আসেন, জি, তারা দুটো ব্লকই কিন্তু প্রথমে করবে হলো মাল্টি টেনেন্ট বিল্ডিং, যে বিল্ডিংগুলোতে এসে আইটি কোম্পানিগুলো সরাসরি কাজ করতে পারবে। ট্রেনিং সেন্টার থাকবে সেখানে, এবং এই আইটি কোম্পানিগুলো কাজ যাতে করতে পারে সুন্দরভাবে সেই জন্য তাদের রেসিডেন্সিয়াল এরিয়া থাকবে, একই সাথে থাকবে তাদের ক্যাফে থাকবে, তাদের অ্যামিউজমেন্টের জন্য বিল্ডিং থাকবে, তাদের শপিং মল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় যে সুবিধাদি সেগুলো কিন্তু এই দুটো ডেভেলপার কোম্পানি কিন্তু কাজ করবেন তাদের নিজস্ব ব্লকগুলোতে। আর 1 নম্বর ব্লকে আমরা আরও আদার্স সুবিধা, যা আমাদের এই আইটি কোম্পানিগুলো শুধু না, ডেভেলপারের সাথে যারা থাকবেন, অন্যান্য যারা কর্মী যারা কাজ করবেন, তাদের সকলের সুবিধার্থে আমরা সেগুলো নির্মাণ করব। নির্মাণ কিন্তু আমরা সেটা সরাসরি সরকার করবে না, সেটাও কিন্তু যারা কাজ পাবেন তাদের মধ্যে আবার আমরা এই ব্লকটাকে ভাগ করে দেব, 1 নম্বর ব্লকটাকে। চুক্তিতে বলা হয়েছে যে সামিট টেকনোপলিস, যেটা যে জয়েন্ট ভেঞ্চার যে কোম্পানি, তারা ইনভেস্ট করবে হচ্ছে $114 মিলিয়ন ব্লক 2 এর জন্য, এবং $93 মিলিয়ন ব্যয় করবে ব্লক 5 এর জন্য। ব্লক 5 এর জন্য এটা টাইম ফ্রেম কেমন? কতদিনের মধ্যে তারা করতে হবে? এটা আমাদের যখন আমরা আমাদের যে আরএফপি যেটা আমরা ইস্যু করেছিলাম, কি রিকোয়েস্ট ফর প্রপোজাল, সেখানে আমরা 3টা ফেজ দিয়েছিলাম, যে 3টা ফেজে যে তারা 8 বছরের মধ্যে সকল অবকাঠামো নির্মাণ সম্পন্ন করবে। কিন্তু নেগোসিয়েশনের সময় তার এটা আরো 2 বছর সময় বৃদ্ধি করা হয়েছে, হয়ে এটাকে 10 বছরের মধ্যে 3টা ফেজে। প্রথম ফেজে তারা মাল্টি টেনেন্ট বিল্ডিংগুলো তৈরি করবে, শেষে রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি করবে, ট্রেনিং সেন্টার তৈরি করবে, এবং এই প্রথম ফেজে যখন এটা করার পরে প্রথম ফেজ শেষ হওয়ার আগে তারা দ্বিতীয় ফেজে চলে যাবে। সেখানে তাদের হয়তো আরও কিছু মাল্টি টেনেন্ট বিল্ডিং হবে,
কারণ একটি ব্লকে কিন্তু একটি মাত্র মাল্টি টেনেন্ট বিল্ডিং হবে না, সেখানে একাধিক মাল্টি টেনেন্ট বিল্ডিং হবে। আচ্ছা। এবং সেই সাথে আবার একই সাথে তাদের রেসিডেন্সিয়াল এরিয়া তারা ঠিক করে দেবে তারা ব্লক 2-তে করবে নাকি ব্লক 5-এ করবে। পাওয়ার স্টেশন থাকবে, সাব স্টেশন থাকবে, সেই সাথে তাদের ক্যাফে থাকবে, একই সাথে তাদের অন্যান্য যে সমস্ত যে মানে প্রয়োজনীয় যে সিওয়ারেজ লাইন, ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো জিনিসগুলো কিন্তু ব্লকগুলোর মধ্যে ফেজ থাকবে আর কি। 3 তে কি হবে? ফেজ 3-তে তাদের যে প্রতিটা ফেজে এই কাজগুলো তো হবে, তো এটাকে 3টে ফেজে ভাগ তারা করে 10 নেবে, বছরে এটা ডেভেলপ ডেভেলপ করবে। কারণ হলো যে একটি মাল্টিটেনেন্ট বিল্ডিং যদি তারা হাতে নেয় আর কি, সেটা করতে তাদের 1.5 থেকে 2 বছর, যদি তারা স্টিল স্ট্রাকচারে করে সেটা সময় লেগে যাবে। তাহলে কি আমি বলতে পারি এই যে পার্কের পুরো কথা বলা, কাজটা। হ্যাঁ জি, মানে আমি যদি বলি যে এই পার্ক তৈরি হলে বলা হচ্ছে প্রায় 60 থেকে 70 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে, জি। সেই ফল দেখতে হলে কি আমাকে আসলে আরো 10-12 বছর অপেক্ষা করতে হবে? আমি বলবো কি যে 10-12 বছর অপেক্ষা করতে হবে না 60-70 হাজারের জন্য, এর আগে থেকে এটা শুরু হয়ে যাবে। কারণ যখনই আমি 2 থেকে 2.5 বছরের মধ্যে তাদের কোনো মাল্টিটেনেন্ট বিল্ডিং সম্পন্ন করা হয়ে যাবে, তখন থেকেই কিন্তু সেখানে আমার আইটি কোম্পানিগুলো কাজ করতে শুরু করে দেবে। কাজে হয়তো 60 থেকে 70 হাজার যে জনসম্পদের কথা আমরা বলছি, এটিকে এই সুফলটা পেতে আমাদের হয়তো 10 বছর সময় লাগবে, কিন্তু আমরা কিন্তু আগামী 3 বছর থেকেই এর আলোর মুখ দেখতে পারবো। প্রথম ফেজে কাজ সামিট টেকনোপলিস কবে শেষ করবে? প্রথম পর্যায়ের কাজ তাদের হিসাব অনুযায়ী তারা বলেছে 3 বছর, কিন্তু আমরা এখন যেটা চাচ্ছি তাদের কাছে, আমরা রিকোয়েস্ট করছি যাতে এটা 2 বছরের মধ্যে শেষ করে, এবং এই জন্য তাদেরকে আমরা ডিজাইন করবার জন্য যথারীতি অনুরোধ জানিয়েছি। আমরা যে এই জাতীয় বড় বড় প্রজেক্ট আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দেখেছি যে প্রয়োজনীয় ফান্ডের অভাবে কাজগুলো পিছিয়ে যায়। জি। এটা নতুন কিছু নয় একেবারে। জি, জি। সেই গ্যারান্টি ক্লজ কি চুক্তিতে রেখেছেন আপনারা, হ্যাঁ, যে ঠিক আছে। তারা যদি এই সময়ের মধ্যে না করে, কাজটা যদি সম্পন্ন করতে না পারে, তখন তাদেরকে পেনাল্টি করা হবে বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? কারণ হচ্ছে যে আমরা দেখেছি যেটা হয় যে সাধারণত ওনারা বলেন যে আমরা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাচ্ছি না, যে কথাগুলো আসে বিভিন্ন সময় আমরা বড় বড় প্রজেক্ট দেখেছি, সেক্ষেত্রে আপনারা তখন কি করবেন? সেক্ষেত্রে আমাদের কিন্তু যে রিকোয়েস্ট ফর প্রপোজালে এই ক্লজ দেওয়া আছে, তাদেরকে আমরা জানি, সেই ক্লজের মধ্যে তারা ক্লজ কিন্তু তারা মেনে নিয়ে কিন্তু চুক্তি স্বাক্ষর করে। সবসময় এই ধরনের চুক্তি মেনেই করে, কিন্তু সেখানে কিন্তু বলা আছে আর কি, যে যদি তারা তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করতে না পারে, তাহলে কিন্তু তাদেরকে টার্মিনেট করবার প্রভিশন আমাদের আরপিতে বলা আছে। কাজটা তখন পিছিয়ে যাবে। আমরা কিন্তু হ্যাঁ, এটা হতে পারে কাজটা পিছিয়ে যাবে, কিন্তু তার আগে যেটা হবে আর কি, যে তাদের সাথে আমাদের কিন্তু প্রতি সময়, যেমন আমাদের কিন্তু এই আরপিটা মজা হচ্ছে, আমরা প্রতি মাসে কিন্তু একবার করে তাদের সাথে মিটিংয়ে বসবো। এখানে একটা প্রজেক্ট মানে ইউনিট একটা তৈরি করা আছে, সেখানে আমাদের বিভিন্ন সেক্টরের যে উচ্চ পর্যায়ে কর্মকর্তা এবং হাইটেক পার্কের কর্মকর্তা, আইসিডি ডিভিশনের কর্মকর্তা, এবং এটা লিডেড বাই আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এখন বর্তমানে আছেন, অথবা ওনার জায়গায় যদি কোনো বড় মন্ত্রী আসেন, ফুল মিনিস্টার তিনি থাকবেন, এবং প্রতি মাসে একটু করে মিটিং হবে তাদের কার্যক্রমগুলোকে পরিচালনা এবং কিভাবে তারা কাজ করছে সেই কাজটিকে সবসময় যেন সুপারভিশন করবার জন্য। আমরা সেটা আশা করবো যে কাজ সময় মতো হবে। আপনি বলছেন ডিজাইনের কথা, যে তারা ডিজাইনটা হচ্ছে প্রথম ফেজ, যেখানে আসলে এই ডিজাইনটা কি তারা শুধু তাদের নির্ধারিত 2টি ব্লকের জন্য করবেন নাকি পুরো পার্কের জন্য করবেন? না, এখন যেহেতু তারা 2টো ব্লক পেয়েছে, ব্লক নম্বর 2 এবং 5, কাজে সামিট ইনফিনিটি অবশ্যই করে তারা 2টো ব্লকের জন্যই করবে। আর ফাইবার যেহেতু এখন পর্যন্ত 3 নম্বর ব্লকের জন্য আমরা যথারীতি তাদেরকে নোটিফিকেশন ও অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছি, হয়তো আমি আশা করছি যে ঈদের পরপরই তাদের সাথে আমরা কন্ট্রাক্ট সাইনে যেতে পারবো। তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি ইতিমধ্যে, যাতে করে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের ডিজাইনটা সাবমিট করে, এবং তারা দুজনেই কথা দিয়েছেন যে সামনের সপ্তাহে ইনশাল্লাহ তারা একটি করে মাল্টিটেনেন্ট বিল্ডিং এর তারা প্রিলিমিনারি ডিজাইন আমাদের কাছে সাবমিট করতে পারবেন। যখন এই প্রজেক্টটা বা পার্কটি পুরোপুরি শেষ হয়ে যাবে, নির্মাণ কাজ শেষ হয়ে যাবে, তখন কতটি প্রতিষ্ঠান আসলে এখানে কাজ করতে পারার সুযোগ পেতে পারে? সেই জাতীয় ধারণার মধ্যে এখন দেওয়া সম্ভব কি? এটা এখন আসলে ধারণা দেওয়া সম্ভব না, এই জন্য কারণ প্রতিষ্ঠান বলতে আমরা তো বুঝি একটু সম্পূর্ণভাবে একটি আইটি প্রতিষ্ঠান। দেখা যাচ্ছে কি যে কোনো একটি আইটি প্রতিষ্ঠানে 500 স্কয়ার ফিট লাগছে, কোন একটা প্রতিষ্ঠানে 5000 স্কয়ার ফিটও লাগছে। কাজে এটা তখন ডিপেন্ড করবে পুরো কাজটা সম্পূর্ণ হওয়ার পরে কার কতটুকু চাহিদা তার ভিত্তিতে। হোসনে আরা বেগম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। অনেক ধন্যবাদ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন।
স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি হাইটেক পার্ক নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একবার আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, তখন বলছিলাম যে আমরা হাইটেক পার্কের কথা, যেটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 28 তারিখে গত মাসের। আমি একটা জিনিস আপনাকে জানতে চাচ্ছি যে কেন যারা এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তারা আছেন, তারা এইখানে যখন এটা রেডি হবে এই হাইটেক পার্ক, সেখানে কেন ইনভেস্ট করবে, তারা কেন সেখানে অফিস দেবে, কি সুযোগ সুবিধা দেবেন যেটা তারা বাইরে পাচ্ছেন না? এটা অনেক বড় একটা সুন্দর প্রশ্ন। কারণ আমরা হাইটেক পার্ক তৈরি করছি, যে আমরা সবসময় জানি যে যে কোনো কোম্পানিগুলো যদি এক জায়গাতে থাকে তাহলে মানুষ এক জায়গা থেকে সেবাটা পায়। এই আইটি কোম্পানিগুলো যদি সেখানে যায় তাহলে একই জায়গাতে তারা অনেক ধরনের সুবিধা পাচ্ছে, যেমন তারা স্পেস পাচ্ছে, বিভিন্ন রকম কোম্পানিগুলো ওখানে একসাথে বসে কাজ করতে পারছে, একে অন্যের সহায়ক বা পরিপূরক হচ্ছে। তারপর সেই সাথে আমরা যেখানে যেটা দিচ্ছি আর কি, যারা হাইটেক পার্কে কাজ করবে, হাইটেক পার্কে কিছু প্রণোদনা প্যাকেজ আছে, তার মধ্যে তারা সেটা পড়ে যাবেন। সেখানে তাদের 10 বছরের জন্য ট্যাক্স ফ্রি থাকছে, তাদের এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি ফ্রি থাকছে, তাদের ভ্যাট ফ্রি থাকছে, এবং ওই হাইটেক পার্কের যে এরিয়া, এটিকে কাস্টম বন্ডেড এরিয়া ঘোষণা করা হচ্ছে। এবং ঘোষণা করা হলে সেখানে তাদের এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটিটা মৌকুফ হচ্ছে। সেখানে যারা ফরেনার যারা কাজ করবেন তাদের যে ব্যক্তিগত যে ট্যাক্স, সেটাও 10 বছরের জন্য মৌকুফ হচ্ছে। এবং সেই সাথে ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, বিদ্যুৎ, পানি যা কিছু থাকবে না কেন, সেটাও একটি খুব কম রেটে তাদের কাছে প্রোভাইড করা হবে। যে জন্যই এই আইটি কোম্পানিগুলো বাইরে থেকে যে সুবিধাগুলো না পাবেন, তার সকল সুবিধা যা প্রয়োজন একটা আইটি কোম্পানিকে পরিচালনা করবার জন্য, তার সবগুলো তিনি হাইটেক পার্কে অথবা সফটওয়্যার টেকনোলজি পার্কে এসে সেটা পাবেন। এই জন্যই পার্কগুলোতে আমরা এই সুবিধাগুলো দিয়ে আমরা সকল বিনিয়োগকারীকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছি। এই ধরনের পার্ক কি শুধু এখানেই কালিয়া করেই থাকবে, বা এটা হচ্ছে প্রথম ধাপ? এরপরে আর কোথায় হতে পারে, কি ধরনের পরিকল্পনা রয়েছে আমাদের? সারা বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা বিভিন্ন সময় বলেন আর কি, যে প্রত্যেকটা ডিভিশনে এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা জেলাতে যাতে একটু করে হাইটেক পার্ক অথবা সফটওয়্যার পার্ক ঘোষণা আমরা তৈরি করতে পারি। হাইটেক পার্ক বলে যখন আমাদের এরিয়াটা বড় হয়, যেখানে আমরা সফটওয়্যার এবং সফটওয়্যার টেকনোলজিক্যাল যে সমস্ত শিল্প, সেগুলো ছাড়াও রিনিউয়েবল এনার্জি, R&D এগুলো তৈরি করতে পারবো, সেই সমস্ত এলাকাকে আমরা হাইটেক পার্ক বলবো। আর সফটওয়্যার টেকনোলজি পার্ক যখন আমার এরিয়াটা ছোট হবে, সেখানে আমরা সফটওয়্যার পার্ক ঘোষণা করব বা সফটওয়্যার পার্ক নির্মাণ করব। এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 7টা ডিভিশনের মধ্যে আমাদের কিন্তু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। জমি আমরা প্রায়, যেমন আমাদের যতগুলো 7টা ডিভিশন আছে, জমি আমাদের চিহ্নিত করা হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের কিন্তু মহাখালীতে এটিও কিন্তু আমাদের PPP মডেলে হচ্ছে, সেখানে কিন্তু আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সিলেট কিন্তু সেটাও আমাদের PPP মডেলে হচ্ছে, সেখানেও কিন্তু আমরা ইতিমধ্যে যে আমাদের RFQ আমাদের ইস্যু ইভ্যালুয়েশন করা শেষ হয়ে গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমরা দেশের বিভিন্ন জায়গাতে যেসব জায়গাতে বেশি মাত্রায় জমি পেয়েছি, সেখানে আমরা কাজ করছি। তবে রাজশাহীতে আমরা জমি পেলেও সেখানে আমাদের গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে যে সেটি সরকারি পর্যায়ে হবে। কাজে এটা ঠিক যে শুধুমাত্র PPP পর্যায়ে বা মডেলে কিন্তু হাইটেক পার্ক হচ্ছে না, আমাদের সরকারি অর্থায়নও কিন্তু আমাদের। কেন রাজশাহীতে সরকারি অর্থায়ন করতে চান? এখানে হলো যে, কারণ এটাতে দেখার বিষয় আছে যে কোন জায়গাগুলোতে আমাদের বাইরের যে সমস্ত যত সব মানে প্রাইভেট যে সমস্ত সেক্টরগুলো আছে, তারা তাদের বিনিয়োগ করতে আগ্রহী হবে। কারণ এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে যেহেতু করা হচ্ছে, কাজে আমাকে বা সরকারকে তো অবশ্যই চিন্তা করতে হবে যে কোথায় যদি আমরা PPP মডেলে করলে পরে আমাদের যে সমস্ত যারা ইনভেস্টর, তারা অনেক মাত্রায় লাভবান হবেন তাদের দিক থেকে। কারণ তাদেরকে তো অবশ্যই করে আইটি কোম্পানিগুলোকে নিয়ে আসতে হবে, সেখানে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। কাজে সব জায়গাতে যদি আমরা ওই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে করতে চাই, তাহলে সেখানে দেখা যাবে যে আমরা আসলে সেই ধরনের আমরা ওই ধরনের বিনিয়োগকারী অথবা ডেভেলপারকে পাবো না। যেমন আমাদের যশোরে কিন্তু এখন হচ্ছে, এটি কিন্তু হচ্ছে STP, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি অর্থায়নে হচ্ছে। 240 কোটি টাকা ব্যয় হচ্ছে, এবং এটি কিন্তু ওখানে আমাদের কাজ কিন্তু প্রায় অর্ধেক। আপনার কি মনে হয় যে যেগুলো কথা বলছি আমরা, সেখানে সত্যিকার অর্থে ইনভেস্টর পাবেন বা উদ্যোক্তা পাবেন? আমরা বিসিকের কথা জানি, বিসিকের অনেক জমি, বাংলাদেশের অনেক শিল্প প্লট পড়ে আছে, সেখানে গরু ছাগল চড়ে। তো এমন অবস্থা হবে না তো? সেটা কেন? একটা জিনিস কিন্তু সবসময় চিন্তা করতে হবে যে এখন কিন্তু আমরা সবাই আইটি নির্ভর। না ঠিক আছে, কিন্তু আইটি কোম্পানি হলে হবে না, তার বাজার তৈরি করতে হবে, সেটাকে কিনতে হবে, তার পণ্যের বাজারজাতকরণ না থাকলে তো একটা কোম্পানি থুবড়ে পড়বে। সেই ব্যবস্থা করে কি আমরা? খুবই যুক্তিসঙ্গত কথা, এটা খুবই যুক্তিসঙ্গত কথা। এটা মার্কেট তৈরি করতে হবে। তবে একটা মজার ব্যাপার কি, আপনি সবসময় খেয়াল করবেন যে আমাদের দেখেন মোবাইল যে ইউজার যেটা বলেন বা ইন্টারনেট ইউজার, এটির সংখ্যা কতখানি? প্রায় আমরা বলতে পারি যে আমাদের 12 কোটি লোক এখন মোবাইল ইউজ করছে। এই মোবাইল যদি আমরা বিদেশ থেকে আমদানি না করি, যদি আমরা হাইটেক পার্কে আমরা উৎপাদন করি,
তাহলে বলেন এর বাজারটা কি আমাকে বাজার তৈরি আমি করার জন্য জানি আমাকে না আলাদা চেষ্টা মোবাইল করতে হবে ফোন না। তৈরি করবার ক্ষমতা বাংলাদেশের বাজারে এখন আছে কিনা, কারণ এত ছোট্ট বাজারে যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে এটা বোধহয় অনেক চিন্তার বিষয় থাকতে না, পারে। কিন্তু আমরা তো অবশ্যই আশাবাদী। আমরা আশাবাদী, আমরা কারণ আশা আমাদের করতে পারি। সকল সময় চিন্তা করতে হবে যে আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক মেধা আছে। আপনি যখন বোধহয় নিশ্চয়ই মানে খেয়াল করে থাকবেন যে বিভিন্ন আইটি সেক্টরের তরুণ প্রজন্ম তাদের মননশীলতা যে পরিচয়টা দিয়েছে, এটি কিন্তু অনেক বড় ব্যাপার। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনাদের সাথে করতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে এই পার্কটা যেমন গাজীপুরের কালিয়াকৈরে যেটা হচ্ছে হাইটেক পার্ক, একটা পিপিপি মডেল হচ্ছে, তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করা হচ্ছে। কি ধরনের প্রণোদনা দিচ্ছেন প্রাইভেট সেক্টরকে যারা তারা সরকারের সাথে কাজ করতে যাচ্ছে, কি সুবিধা পাচ্ছে? যেমন তাদেরকে আমরা প্রথমে দিচ্ছি কিন্তু জমি কিন্তু তাকে দিচ্ছি আমি বিনা পয়সায়। আচ্ছা। যেখানে অনেক টাকা যে জমিটার ভ্যালু, সেই জমিটা তাকে দিচ্ছি আমরা। এখন আপাতত তাদেরকে 60 বছরের জন্য এই জমিটা লিজ দিচ্ছি। সেই জমির উপর তারা তাদের যে স্ট্রাকচার সেটা তারা তৈরি করবেন, এবং এই স্ট্রাকচার তৈরি করার জন্য ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে সকল ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি ফ্রি, মানে ওখানে যে সমস্ত মেটেরিয়ালসগুলো আসবে, এমনকি ইট বালু সিমেন্ট পর্যন্ত যেটা আসবে, এর সবগুলো কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি ফ্রি থাকবে একজন পার্ক ডেভেলপারের জন্য। সেটা একটা তার জন্য বিশাল বড় একটা ব্যাপার। এছাড়াও এই যে ডেভেলপার যারা থাকবেন, সেই ডেভেলপারে কিন্তু আমি বলেছি যে তাদের আমরা এখন পর্যন্ত 100% ট্যাক্স ফ্রি করে দিয়েছি। আমাদের কিন্তু এসআরওটা জারির অপেক্ষা আছে, এবং আমি আশা করি যে খুব শীঘ্রই এসআরও জারি হবে, কারণ এটি কিন্তু আমাদের এই যে অর্থমন্ত্রী মহোদয় এটা আমাদের অনুমোদন দিয়েছেন। কাজে এটা শুধুমাত্র এসআরও জারির জন্য আমরা এনবিআর মানে কবে এসআরও জারির অপেক্ষা করছি আর কি। তাই না, ট্যাক্স ভ্যাট সবই। ডেভেলপার যারা এই বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, যারা করবে, যারা তারা যখন অন্যদেরকে ভাড়া দেবে, অন্যান্য কোম্পানিকে যারা তারা কিনে নেবে যারা, তখন তারা কিভাবে চার্জ করবে বা কি দাম চাইবে সেই নির্ধারণ কি আপনারা করবেন, নাকি পুরোটাই বাজার নির্ভর থাকবে? না, আমরা এটা কিন্তু অবশ্যই খুব যুক্তিসঙ্গত ব্যাপার, কিন্তু কারণ আমরা কি ধরনের ভাড়া দিলে পরে অন্যান্য আইটি কোম্পানিগুলো আসবে, এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। তা আমরা এখন যেটা চিন্তা করছি বা যেটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, যে আমাদের ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে কিন্তু আমাদের এই কালিয়াকৈরের উপর আর কি, সেখানে আমাদের একটা ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে। আমরা চেষ্টা বা আমাদের যেটা চিন্তা ভাবনা যে সেই ভাড়া বা সেই ভাড়ার কাছাকাছি ভাড়া আমাদেরকে আইটি কোম্পানিগুলোকে কাছে দিতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু বলতে পারবো না বা কখনোই আশা করবো না যে অনেক বেশি মাত্রায় আইটি কোম্পানি আসবে, যদি সেই ভাড়াটা ঢাকা শহরের অন্যান্য জায়গার চাইতে বেশি হয়। কাজে অবশ্যই সেটা কম হবে। আপনার শুনলে ভালো লাগবে, যখন আমাদের একটা প্রশাসনিক ভবন আছে, সেখানে আমরা মাত্র 8 টাকা স্কোয়ার ফিটে ভাড়া দিয়েছি। ওখানে আমাদের 4টা আইটি কোম্পানি কাজ করছে এখন। তারা করছে, এবং এটা হয়তো ভবিষ্যতে কি বাড়বে না? তারা না, এটা বাড়বে, কারণ এটা হলো যাতে প্রথম তাদের কাজের সুবিধার জন্য করে দিচ্ছি। যখনই আমাদের এই ডেভেলপাররা আরো নতুন করে যখন মাল্টি টেনেন্ট বিল্ডিং তৈরি করবেন, তখন এরা একটা প্রিভিলেজ পাবে, ফার্স্ট প্রিভিলেজ পাবে এরা, যাতে করে এরা এখান থেকে শিফট করে ওই নতুন বিল্ডিং এ চলে যায়। সেই বিল্ডিং এ চলে গেলে স্বাভাবিকভাবে সে ভাড়াটা একটু বৃদ্ধি পাবে, কারণ ওই সময় নিশ্চয়ই 2 বছর 3 বছর পরে এই ভাড়া কখনোই 8 টাকা। এখন যেহেতু এটা আমাদের সম্পূর্ণ হাতে আছে এবং এখান থেকে আমরা কোনো মাত্র লাভ করতে চাচ্ছি না, সেই জন্য আমরা 8 টাকা ভাড়া দিয়েছি। কিন্তু তার মানে কিন্তু এই না যে ডেভেলপার 8 টাকায় ভাড়া দেবেন, তারা হয়তো সেখানে 30 টাকা বা 35 টাকা বা 40 টাকা ভাড়া হতে পারে পার স্কোয়ার ফিট, কিন্তু অবশ্যই সেটা ঢাকা শহরের অন্যান্য জায়গায় যেতে অনেক কম হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ হোসনে আরা, আমরা এই অনুষ্ঠানে আসবার জন্য। আমরা আশা করব যে হাইটেক যেটা পার্ক তৈরি হবার জন্য যে চুক্তি স্বাক্ষরিত হলো, সেটা সফলভাবে এগিয়ে যাবে এবং বাংলাদেশের আইসিটি ডেভেলপমেন্টের জন্য একটি বড় অবদান রাখবে এই পার্ক। আমি দেশের আপামর জনসাধারণের কাছে বলবো, তারা সকলেই যেন দোয়া করেন যাতে করে আমাদের হাইটেক পার্ক এবং হাইটেক শিল্প যাতে অবশ্যই এগিয়ে যায় অনেক দূর, অনেকখানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খতরগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।